নমস্কার, আমার নাম ডক্টর শুদ্ধসত্য সেন। আজকে যে ব্যাপারে আমরা কথা বলতে চলেছি সেটা হচ্ছে খুব কমন প্রবলেম, যেটা আমরা সবাই জানি, গল ব্লাডার স্টোন ডিজিজ, অর্থাৎ পিত্তথলির পাথর হওয়া বা পিত্তথলির যা প্রবলেমস হয়। তো বেসিক্যালি শুরুতে বলতে গেলে পিত্তথলি হচ্ছে একটা পিয়ার শেপড অর্গান, যেটা পিত্তনালীর সাথে কানেক্টেড থাকে, দ্যাট ইজ টু দ্য বাইল ডাক্ট। যে বাইল ডাক্টটা বাইল ড্রেন করে লিভার থেকে। এবার গল ব্লাডারের অ্যাজ সাচ ফাংশন কি? স্টোরেজ অফ বাইল। তাহলে এটা যখন ফাংশন, যদি গল ব্লাডার বাদ দেওয়া হয় তাহলে কি প্রবলেম শরীরে হতে পারে? অ্যাজ সাচ কিছুই না। তার কারণ হচ্ছে, এটা অনেকে মানুষের ধারণা থাকে যে গল ব্লাডার বাদ চলে গেলে হজমের প্রবলেম হয়, পটির প্রবলেম হয়। না, বেশিরভাগের ক্ষেত্রেই সেটা হয় না। এবং সেই স্টোরেজ ফাংশনটা ইউজুয়ালি বাইল ডাক্ট অর্থাৎ পিত্তনালী গ্র্যাজুয়ালি অ্যাডজাস্ট করে নেয় এবং বডি অ্যান্ড লিভার অ্যাডজাস্ট করে নেয় বাইল ফ্লোটা কীরমভাবে খাবারের সাথে যাবে। বাইলের কাজ হচ্ছে খাবারের হজমের শক্তি, অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি, পটি ঠিক রাখা। সো অনেকগুলো ফাংশন আছে। এবার যেটা হয় হচ্ছে, পিত্তনালীতে অনেক সময় পিত্তনালী প্রথমে কাজ করতে বন্ধ করে, অর্থাৎ হাইপোকন্ট্রাক্টাইল গল ব্লাডার হয়, যেটা হতে পারে স্টেসিস হয়ে, যেটা হতে পারে ইনফেকশন হয়ে, যেটা হতে পারে খুব বেশি তৈলাক্ত জিনিস খাওয়ার ফলে, হতে পারে সেটা বডিতে ব্লাড সেলস ব্রেকডাউন করে যাচ্ছে, সেক্ষেত্রে হতে পারে লিভারের সিরোসিসের ক্ষেত্রে, হতে পারে আরও অনেকগুলো কারণে। সো বেসিক্যালি যখন গল ব্লাডারের কাজ করাটা কমে যায়, অর্গানটা নষ্ট হয়ে যায়, তখন সেটা প্রথমে স্লাজ অর্থাৎ বালির মতো কোনার জোগাড় শুরু হয়। তারপর সেটা জমে জমে তৈরি হয় স্টোন। সেই স্টোন থেকে নানা রকমের প্রবলেম হয়, যেটাকে বলে ক্রনিক ক্যালকুলাস কোলেসিস্টাইটিস, অর্থাৎ গল ব্লাডারের স্টোন বা পিত্তথলির স্টোন। এই পেশেন্টের দুরকমভাবে ডায়াগনোসিস হয়। একটা হয় সিমটম আছে, গ্যাস অম্বলে প্রবলেম হতে পারে, ব্যথা হতে পারে। ব্যথা কিন্তু সবসময় হবে এরকম ব্যাপার না। ব্যথা ইজ এ সাইন যে এটা একটা অ্যাকিউট ইনফ্লামেশন বা ইনফেকশন হচ্ছে, বা পুজ হয়ে যাচ্ছে বা কিছু, বা স্টোনটা হয়তো পিত্তনালীর মুখটাকে ব্লক করে দিচ্ছে, যেরকমভাবে বেসিনের মুখ বন্ধ হয়ে গেলে জল জমে যায় সেরকম। সো ব্যথার জন্য ওয়েট করবেন না পিত্তনালী স্টোন ডায়াগনোসিস হলে। এছাড়া যেটা হতে পারে, এখানে গ্রস ইনফেকশন হতে পারে, ইনফ্লামেশন হতে পারে, স্টোনটা আটকে গিয়ে প্রচণ্ড ব্যথা হতে পারে, ভেতরে জল জমে যেতে পারে, মিউকোসিল বলে, সেটা ইনফেক্টেড হয়ে গিয়ে পুজ হয়ে যেতে পারে, এম্পাইমা গল ব্লাডার বলে। স্টোনটা পিত্তনালীটাকে ফুটো করে পিত্তথলিতে ঢুকে যেতে পারে, অর্থাৎ স্লিপিং ইন্টু দ্য সিবিডি, যেটা ফিস্চুলা করে ঢুকতে পারে, যেটাকে বলা হয় হচ্ছে মিরিজি সিনড্রোম। আবার অনেক সময় ডিরেক্ট স্লিপ করে ঢুকে যেতে পারে, যেটা গিয়ে কোলেডোকোলিথিয়াসিস অর্থাৎ পিত্ত নালীর স্টোন হিসেবে প্রেজেন্টেড হয়। সেখানে জন্ডিস হতে পারে, বাইলে ইনফেকশন হয়, কোলাঞ্জাইটিস হতে পারে, প্যানক্রিয়াটাইটিস হতে পারে। এবং প্যানক্রিয়াটাইটিসের আমাদের দেশের ওয়ান অফ দ্য কমনেস্ট কারণ কিন্তু অ্যালকোহল নয়, যেটা বিদেশে বেশি। আমাদের দেশে সেকেন্ড কারণ অ্যালকোহল, প্রথম কারণ কিন্তু গল ব্লাডারের স্টোন বা স্লাজ বা কিছু একটা। সো বেসিক্যালি সিমটম, গ্যাস অম্বলে প্রবলেম সিম্পল হতে পারে, একটা ডান দিকে ওপর পেটে বা অনেক সময় তলপেটের দিকেও হতে পারে, ওপরের পার্টেও হতে পারে, মাঝখানেও হতে পারে একটা ডিসকমফর্ট। অ্যাকিউট ব্যথা হতে পারে, যেটা পিঠের দিকে যেতে পারে। অ্যাকিউট কমপ্লিকেশনস হতে পারে, যেগুলো আমি বললাম, প্যানক্রিয়াটাইটিস, কোলাঞ্জাইটিস, গলব্লাডার থেকে স্লিপ করে বাইল ডাক্ট স্টোন, মেরিজি, এম্পাইমা জিবি। রেয়ারলি গলব্লাডার স্টোন অনেক দিন ফেলে রাখার পর কিন্তু ক্যান্সারও প্রচুর পেশেন্টের দেখা যায়। ওয়েদার স্টোন থাকার জন্য ক্যান্সার হচ্ছে কিনা এই কোরিলেশন এখনও প্রমাণিত নয়, এটা একটা ডিবেটেবল টপিক। বাট কিছু স্টাডিজ আছে যেখানে দেখা গেছে গলব্লাডার স্টোন ফেলে রাখার পর ক্যান্সার হচ্ছে, এবং সেই গলব্লাডার স্টোন হয়তো বাদ দিলে ক্যান্সার প্রিভেন্টেড হতে পারে। আমি সেগুলোয় যাচ্ছি না, কারণ সেটা ডিবেটেবল। তো গল ব্লাডার স্টোন যখন হয় তখন কি করণীয়? একটা হতে পারে আপনার সিমটম আছে, সেই জন্য আলট্রাসাউন্ড করেছেন, আলট্রাসাউন্ডে গল ব্লাডার স্টোন ধরা পড়েছে। লিভার ফাংশন টেস্টটা খুব দরকারি, দেখার জন্য যে পিত্তনালীতে কোনো স্টোন আছে কিনা বা পিত্তনালীতে ইনফেকশন আছে কিনা। অ্যামাইলেজ লাইপেজ দরকার, প্যানক্রিয়াটাইটিসের কোনো রোগ আছে কিনা দেখার জন্য, কারণ প্রত্যেকটা চিকিৎসা একটু একটু করে আলাদা। বাট প্রাইমারিলি যদি গল ব্লাডারে স্টোন ধরা হয়, তাহলে একটা হতে পারে আপনি জানতেনই না, আলট্রাসাউন্ড করতে গিয়ে ধরা পড়েছে, সেটাকে বলে অ্যাসিমটোম্যাটিক কোলেলিথিয়াসিস। অ্যাসিমটোম্যাটিক স্টোনের ক্ষেত্রে সবসময় কিন্তু অপারেশন ম্যান্ডেটরি নয়। এবার কিছু স্টোন সাইজ ক্রাইটেরিয়া আছে, কোনটা চান্স কমপ্লিকেশনের বেশি, পেশেন্টের বাড়িতে গল ব্লাডারের প্রবলেমস আছে কিনা, কমপ্লিকেশনসের হিস্ট্রি আছে কিনা, ক্যান্সারের হিস্ট্রি আছে কিনা, ক্যান্সার বেল্ট থেকে বিলং করে কিনা। এই অনেকগুলো ফ্যাক্টর আছে অ্যাসিমটোম্যাটিক স্টোনের ক্ষেত্রে, যেটার বেসিসে ডিসিশন নেওয়া উচিত অপারেশন আদৌ লাগবে কিনা। বাট অ্যাসিমটোম্যাটিক স্টোনে অপারেশন না করেও রাখা যায়। বাট সিমটোম্যাটিক স্টোনস, যেখানে একটুও সিমটমস কিছু আছে, অ্যান্ড আলট্রাসাউন্ড সেটার জন্যই করা হয়েছে, করে গলব্লাডারে স্টোন ধরা পড়েছে, সেটা মাল্টিপল ছোটো হতে পারে, সিঙ্গল হতে পারে, সেই গলব্লাডারটিকে অপারেশন করে বাদ দেওয়া দরকার। আরও কিছু টেস্ট করে, চেস্ট এক্স রে, ইসিজি, ইকো এটসেট্রা ইভ্যালুয়েট করে সেই গলব্লাডারটাকে বাদ দেওয়া উচিত। 100% কেসেসেরই আমরা ল্যাপ্রোস্কোপিক্যালি ট্রাই করি, অ্যান্ড ল্যাপ্রোস্কোপিক্যালি বাদ দিই। আমাদের হয়তো 5-7 মিনিট লাগে,
কারুর সেটা 20-25 মিনিট লাগে, কারুর সেটা 1 ঘন্টা লাগে, এটা যে যা স্কিলের ব্যাপার। 5 থেকে 10% পেশেন্ট, অর্থাৎ 100 জনের মধ্যে 5 থেকে 10 জনের পেট কাটতে হতে পারে। আগে যদি স্কার থাকে, অপারেশন করা থাকে, তাহলে পেট কাটার চান্সটা বেড়ে যায়। হ্যাভিং সেড দ্যাট, এগেন এটা স্কিলের ব্যাপার। আমরা 27 বছরে কোনো পেশেন্টেরই, যত ছোটো গল ব্লাডার করি, যত লম্বা গল ব্লাডার করি, যত সোজা গল ব্লাডার করি, কি যত ডিফিকাল্ট কমপ্লেক্স গল ব্লাডার অপারেশনই করি না কেন, গল ব্লাডার কমপ্লিকেটেড কেসেসে করি না কেন, আমরা ল্যাপ্রোস্কোপিক্যালি করি। বাট তার মানে এই নয় যে সব সার্জন ল্যাপ্রোস্কোপিক্যালি করবে। সুতরাং দুটোই কিন্তু অ্যাকসেপ্টেবল। এটা যার যা স্কিল, যার যা চয়েস, তার উপর হয়। সো বেসিক্যালি গল ব্লাডারে যখন স্টোন হয়, গল ব্লাডারটাকে বাদ দিয়ে দিতে হয়। সেটা ল্যাপ্রোস্কোপিক্যালি করা প্রেফারেবল এবং ইউজুয়ালি এটা সেফ। বাট হ্যাঁ, সেফ হ্যান্ডসে করলে পিত্তনালীর ইঞ্জুরি, অন্য রকমের ডুওডেনাম ইঞ্জুরি, কোলন ইঞ্জুরির চান্সেস প্রায়ই থাকে না, থাকতে পারে না আমি বলছি না, অনেক সময় লেগে থাকে, অ্যাডেশনস থাকে, অ্যাডেশন ছাড়াতে হয়, হতে পারে, বাট ইউজুয়ালি হয় না, হওয়ার কথা না। আজকে ভর্তি হলে আজকে অপারেশন হয়, 6 ঘন্টার মধ্যে পেশেন্টকে জল দিয়ে দেওয়া হয়, লিকুইড ডায়েট দিয়ে দেওয়া হয়, তারপরে সলিড ডায়েট দিয়ে দেওয়া হয়, পেশেন্ট হাঁটতে শুরু করে, হাঁটাচলা করে, পরের দিনের মধ্যে ব্যথা অনেক কমে যায়, পেশেন্টকে পরের দিন সকালে ছেড়ে দেওয়া হয়। নর্মাল ক্ষেত্রে কিন্তু এটাই। বাট এটা মনে রাখবেন, সব সময় কিন্তু নর্মাল প্রসিডিওর ফলোড হবে তা না, কারণ 1-2% পেশেন্টের ক্ষেত্রে হতে পারে আরও বাড়াবাড়ি কিছু পাওয়া গেছিলো, অপারেশনটা আরও ডিফিকাল্ট ছিল, অন্য কিছু পাওয়া গেছিলো, তো সেক্ষেত্রে কিন্তু অনেক সময় স্টেটা এক্সটেন্ডেড হতে পারে। ডিপেন্ড করছে এটা সিম্পল গলব্লাডার অপারেশন হয়েছে নাকি গলব্লাডারের সাথে আরও কিছুর অপারেশন হয়েছে। কমপ্লিকেশনস অনেক রকমের হতে পারে, সেটা আমি আজকে ডিসকাস করব না, পরে একদিন আমরা ডিসকাস করব গলব্লাডার সার্জারির সাথে কী কী প্রবলেমস হতে পারে। বাট অ্যাজ সাচ এটা মাথায় রাখুন, গলব্লাডার স্টোন সিমটমস, সেটা বাদ দেওয়া উচিত, ল্যাপ্রোস্কোপিক করা উচিত, এবং এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। রইল প্রাইস আপনি যে কোনো জায়গায় ডিফারেন্ট প্রাইসেসে আপনি করাতে পারেন। হ্যাঁ, অবভিয়াসলি আপনি যত সুদক্ষ হাতের কাছে যাবেন, যত এক্সপিরিয়েন্সড এক্সপার্টের কাছে যাবেন, সেখানে অবভিয়াসলি কোয়ালিটি ম্যাটার্স, সুতরাং প্রাইস সেখানে বাড়বে। সেটাই হয়তো আপনি একটা পেরিফেরিতে বা জেনারেল সার্জনের কাছে বা রিলেটিভলি ইয়াং সার্জনের কাছে, বা অনেক সময় কিছু সেন্টার যেখানে হাই ভলিউম প্যাকেজেসে করে, সেখানে হয়তো আপনি কম প্যাকেজও করাতে পারবেন। তো সুতরাং ভেরিয়েবল, বাট এগেন কোয়ালিটি কামস অ্যাট আ প্রাইস। ভালো ডাক্তারের অবভিয়াসলি রেজাল্টস অনেক বেটার, রেজাল্টস আর অনেক বেশি প্রেডিক্টেবল, অনেক বেশি সেফ, তো সেই ডিফারেন্সটা থাকে। সুতরাং এটার প্যাকেজ কেউ 30-40 হাজার, 15 হাজার, 20 হাজার, 50 হাজারেও করে, আবার কেউ 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকাতেও করে। সেটা পুরোপুরি ডিপেন্ড করে কমপ্লেক্সিটি অফ দ্য কেস অ্যান্ড দি স্কিল অফ দি সার্জন, দি এক্সপিরিয়েন্স অ্যান্ড দি সিনিয়রিটি অফ দি সার্জন, অ্যান্ড অলসো আপনি কোথায় করাচ্ছেন। আপনি কাকে চুজ করবেন সেটা আপনার ব্যাপার, বাট দেন হোয়াট ইজ মোর ইম্পর্ট্যান্ট, ভালোভাবে স্টাডি করে নেবেন যে সার্জনের রেজাল্ট, স্কিলস কীরকম, জায়গাটা মোটামুটি স্ট্যান্ডার্ড কিনা, কারণ গলব্লাডার সার্জারি যে কোনো জায়গায় করা সম্ভব। আমি ওপেন সার্জারি নিয়ে ডিসকাসই করছি না, তার কারণ ওপেন সার্জারি খুব ডিফিকাল্ট কেসেসে ছাড়া লাগার কথা না, বা পিত্তনালী বা কিছুর ইঞ্জুরি না হলে হওয়ার কথা না। আর ফ্র্যাঙ্কলি স্পিকিং, আমরা গত লাস্ট 20-25 বছরে সবচেয়ে ছোটো গলব্লাডার পৃথিবীর, 1 ফুট লম্বা গলব্লাডার পৃথিবীর, এগুলো আমরা করেছি, এবং এর ইন বিটুইন যত রকমের কমপ্লেক্স টাইপস হয়, যত রকমের কমপ্লিকেশন হয়, সিম্পল গলব্লাডার দ্য মোস্ট কমপ্লিকেটেড গলব্লাডার, ফিস্চুলা হয়ে গেছে কোলনের সাথে, ডুওডেনামের সাথে, আমরা কিন্তু সবাইকেই ল্যাপ্রোস্কোপিক্যালিই করে থাকি। তার মানে এই নয় যে আমার কথা শুনে আপনি গিয়ে বাকি সবাইকে বলবেন আপনাকেও ল্যাপ্রোস্কোপিই করতে হবে। এটা এগেন বললাম, যার যেরকম চয়েস, যার যেরকম স্কিল, যার যেরকম ক্ষমতা, সে সেই ওয়াইজ আপনাকে অপশন অ্যান্ড অফার দেবে। সো এটাই খেয়াল রাখুন। আর এটাকে প্রিভেন্ট কিভাবে করতে পারেন, তো 3 রকমের স্টোন হয়। একটা, রক্ত ভেঙে গিয়ে, সেটা প্রিভেন্ট করার খুব একটা ক্ষমতার কারণ নেই। 2 নম্বর হয় মিক্স স্টোন, সেটাও খুব একটা পুরোপুরি হাতে নেই। 3 নম্বর যেটা খুব কমনেস্ট, সেটা হচ্ছে কোলেস্টেরল স্টোন, অর্থাৎ লিপিড প্রোফাইল অ্যাবনর্মাল, তৈলাক্ত জিনিস বডিতে বেশি হয়ে গিয়ে কোলেস্টেরল বেড়ে গিয়ে হয়। সেটা কিছুটা আপনার হাতে আছে প্রিভেন্ট করা, যেটা হচ্ছে এক্সারসাইজ করুন, ভালোভাবে ঘুমোন, আপনি নিজের খেয়াল রাখুন, তৈলাক্ত জিনিস কম খান, ফ্রাইড ফুড, বাইরের খাবার কম খান। কিছুটা আপনি সেটা যদি সারা জীবন রিলিজিয়াসলি করে যেতে পারেন, হতে পারে আপনার গলব্লাডার স্টোন হলো না, বাট অবভিয়াসলি কোনোটাই গ্যারান্টিড নয়। তবে এটা রিভার্সটা ফ্যাক্ট যে আপনি যদি বেশি তৈলাক্ত জিনিস খান, অ্যান্ড ইউ টেক আ লট অফ স্পাইসি ফুড, আউটসাইড ফুড, ফ্রাইড ফুড, ইউ গেইন ওয়েট, ওবিসিটি, অল দিস থিংস উইল অ্যাড আপ টু ইয়ার প্রবলেমস অফ লিপিড প্রোফাইল। লিপিড প্রোফাইলে কোলেস্টেরল বাড়লে গলব্লাডার স্টোন হওয়ার চান্স খুব বেড়ে যাবে। সো আপাতত এইটুকুই, টপিকটা বিশাল, আরও অনেক কিছু আমরা ডিসকাস করতে পারি। বরঞ্চ বেটার হচ্ছে আমি এই টপিকটার পর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, আপনারা চাইলে ইনবক্সে লিখতে পারেন ওখানে। তো লিখলে তাহলে আমি যদি, বা কোনো স্পেসিফিক টপিক আপনি শুনতে চান গলব্লাডারের সার্জারির ব্যাপারে, গলব্লাডারের ব্যাপারে, সেইটা তখন আমরা সেখানে আনসার করতে পারি। সবাইকে হয়তো আমরা পারবো না, আমরা দুঃখিত, কারণ হাজার হাজার কোয়েশ্চেন্স আমাদের কাছে আসে, বাট চেষ্টা করবো যাতে গ্রসলি সেগুলোকে অ্যাড্রেস করা যায়।
সো থ্যাংক ইউ সো মাচ ডক্টর শুদ্ধ সত্য সেন। আবার পরের ভিডিওটার জন্য আপনারা ওয়েট করুন। সেইটা হয়তো আমরা গলব্লাডার নিয়ে করতে পারি, প্যানক্রিয়াস নিয়ে, কোলন নিয়ে, রেকটাম নিয়ে, পাইলস, ফিশার, ফিস্চুলা, হার্নিয়া, অ্যাপেন্ডিক্স, স্টামাক, ইসোফেগাস, ক্যান্সার, ল্যাপ্রোস্কোপি, রোবোটিক সার্জারি, ওপেন সার্জারি, যে কোনো জিনিস নিয়ে হতে পারে। অ্যান্ড টাইম টু টাইম আমরা চেষ্টা করব সমস্ত রকমের ক্যান্সার, সমস্ত রকমের গ্যাস্ট্রো প্রবলেম, সমস্ত রকমের জিআই প্রবলেম, যেটাকে 3টে ভাগে ভাগ করা, আপার জিআই, হেপাটোবিলিয়ারি, প্যানক্রিয়াটিক অ্যান্ড কোলোরেক্টাল, এই সবকটাকে আমরা কভার করার চেষ্টা করব। থ্যাংক ইউ।